সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ভাইয়েরা? একটু আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন ভাইয়েরা? যারা ক্লাসে আছেন একটু প্লিজ কমিউনিকেট করবেন, ঠিক আছে? এই যারা ক্লাসে আছেন একটু প্লিজ বলবেন সেটা হচ্ছে আপনাদের আমার যে ভিডিও এবং ভয়েস এই দুটা ক্লিয়ার কিনা। একটু আমাকে বলবেন ভিডিও এবং ভয়েস এই দুটা ক্লিয়ার কিনা, একটু জাস্ট আমাকে জানায় দিন, তারপর হচ্ছে আমরা আগাই আস্তে আস্তে। যদিও ক্লাসে আপনাদের সাথে দীর্ঘদিন পরে দেখা, মানে হচ্ছে এই কিছু বিশেষ কারণে, আমার নিজস্ব কিছু জব সংক্রান্ত কারণে আপনাদের সাথে দীর্ঘদিন ডিটাচড ছিলাম। তো আশা করা যায় এখন রেগুলারই ক্লাস পাবেন। ওই যে স্টেবল হয়ে নিছি আর কি, ঠিক আছে? আচ্ছা, মানে এই কয়েকদিন স্টেবিলিটি ছিল না, দৌড়ের উপর ছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে মূলত ক্লজ নিয়ে, কিন্তু আমরা ক্লজ করানোর আগে কিছু এক্সট্রা কথা বলবো। এই ক্লজ পরে দেখলে যে জিনিসটা হয়, আপনারা প্রায় একটা ভুল কাজ করে বসেন, সেটা হচ্ছে শুধুমাত্র ক্লজ নিয়ে চিন্তা করেন। মানে ক্লজ যখন পড়তে যান শুধুমাত্র ক্লজ নিয়ে চিন্তা করেন যে এটা ওই ক্লজ, এটা এই ক্লজ, কিন্তু কথা হচ্ছে ক্লজ পড়ানোর আগে এই ক্লজটা আসছে কোথা থেকে, কিভাবে ক্লজ গঠন করা যায়, এবং হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা খুঁটিনাটি বিশ্লেষণ আজকের ক্লাসে থাকবে। এবং ক্লাস শেষ করার পরে আমরা চেষ্টা করব যে ক্লাসটা আপনারা করলেন সেই ক্লাসের একটা লাইভ এক্সাম নিতে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে চলে আসা যাক। একটু যারা ক্লাস করতেছেন প্লিজ আমাকে জানাবেন হচ্ছে ভিডিও এবং ভয়েস ক্লিয়ার কিনা, তাহলেই হবে, আমরা হচ্ছে নেক্সটে আগাইতে পারবো। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আপনারা কমিউনিকেট না করেন তাহলে যে জিনিসটা হবে, আমিও বুঝবো না যে আপনারা কি ভাবতেছেন, কিংবা মানে বুঝতে সমস্যা হবে। ওকে, লেটস স্টার্ট। প্রথমত যে জিনিসটা নিয়ে আমরা আগাবো সেটার নাম হচ্ছে সেন্টেন্স। যদি প্রশ্ন করা হয় যে সেন্টেন্স কত প্রকার, যখনই কাউকে প্রশ্ন করা হবে সেন্টেন্স কত প্রকার, অনেকে বলেন 5 প্রকার, অনেকে বলেন 2 প্রকার, আবার অনেকে বলেন 3 প্রকার। কথা হচ্ছে যখনই আপনাকে প্রশ্ন করা হবে সেন্টেন্স কত প্রকার, তখন দুইটা কনসেপ্ট চলে আসবে যে আপনি বলতেছেন কিসের ভিত্তিতে। যদি বলা হয় অর্থের ভিত্তিতে, যদি বলা হয় অর্থের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার, আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে গঠনের ভিত্তিতে। অর্থাৎ সেন্টেন্স বেসিক্যালি দুই ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্থ আর একটা কি গঠন। যদি প্রশ্ন করে আপনাকে যে অর্থের ভিত্তিতে কত প্রকার, তাহলে উত্তর হচ্ছে 5 প্রকার। উত্তর হচ্ছে 5 প্রকার। কিভাবে 5 প্রকার? এক নাম্বারটা হচ্ছে অ্যাসার্টিভ, মানে হচ্ছে হ্যাঁ বোধ, মানে বিবৃতিমূলক। এই অ্যাসার্টিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। দুই নাম্বারটা কি ইন্টারোগেটিভ। এই যে অর্থের ভিত্তিতে 5টা, সেটা কি কি ভাই? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর কি এক্সক্লামেটরি। এটা একটা ফ্যাক্ট। এই 5টা গেল। আপনাদের সাথে অর্থ নিয়ে কোনো কথা নেই আজকে, আপনাদের সাথে মূলত কথা হচ্ছে গঠন নিয়ে। যদি প্রশ্ন করা হয় গঠনের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার, তাহলে উত্তর হচ্ছে 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। এটা হচ্ছে ভগ্নাংশের মতো করে আবার মনে রাখেন না
যে হচ্ছে ভগ্নাংশ তিন প্রকার এরকম নাইচা নাইচা বলার কোনো কিছু নাই। জাস্ট মনে রাখেন যে হচ্ছে গঠনের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। তার প্রথমটার নাম কি আমরা জানি, সিম্পল। 2 নম্বরটা হচ্ছে কমপ্লেক্স, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের কি, কম্পাউন্ড। এখন আমাদের প্রথমত একটু জানা দরকার যে সেন্টেন্স থেকে কি ধরনের প্রশ্ন হয়, একটু জানা দরকার যে সেন্টেন্স থেকে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের নোট করার দরকার নাই, কারণ হচ্ছে আমরা সামনে এগুলোই দেখব। আপনাদের সাথে অর্থ নিয়ে কোনো কথা নেই, মূলত কথা কি নিয়ে, গঠন নিয়ে। আচ্ছা আসেন তাহলে হচ্ছে প্রথমত সেন্টেন্স থেকে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে তার একটা লিস্ট দেখেন। প্রথমত আসে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, মানে আপনাকে যে একটা সেন্টেন্স দেওয়া হইতে পারে এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, সেটা একটু আপনাদেরকে জানতে হবে। 2 নম্বরটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, সেটা প্রিন্সিপাল ক্লজ, সেটা সাবঅর্ডিনেট ক্লজ নাকি সেটা কোঅর্ডিনেট ক্লজ, এখান থেকেও প্রশ্ন আসে। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাবঅর্ডিনেট ক্লজ, মানে হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হয় নাউন ক্লজ, দ্বিতীয়টাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আর লাস্ট আরেকটা ক্যাটাগরি পাওয়া যায়, সেটা হচ্ছে এমবাইডেড কোশ্চেন। এখন কথা হচ্ছে এই প্রত্যেকটা ক্লাস বা সবগুলো টপিক যে এখানে লিখছি, এই সবগুলো টপিক যদি আমি আপনাকে মানে টানা পড়াই, তারপরে সেটা 3 থেকে 3.5 ঘন্টার একটা কাজ। এই জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই সিরিজ আকারে ভাগ করে নিছি। আজকে আমরা জাস্ট যেটা দেখব, আজকে দেখব হচ্ছে এটা হচ্ছে কোনটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আমাদের পার্ট 2 থাকবে হচ্ছে সেটা প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট, এটা হচ্ছে পার্ট 3। আর যেটা এক্সট্রা কোঅর্ডিনেটই সেগুলো হচ্ছে আপনার এমবেডেড কোশ্চেন বা পার্ট 4-এ যাবে। ওকে, তাহলে আমাদের প্রথম পার্ট ক্লিয়ার করা যাক। লিখা শেষ এইটুকু? ওয়ালাইকুম সালাম, আরিফ খান বলছেন অনেকদিন পর। হ্যাঁ ভাই, আমি আসলে ক্লাসেই দাঁড়াইছি অনেকদিন পর, মানে ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। আর যারা হচ্ছে একটু প্লিজ বলে দিয়ে, আপনারা যারা লাইভে আছেন তারা কে কোথা থেকে দেখতেছেন, মানে আপনাদের লোকেশন কি, কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু আমাকে জানায় দিন। আর হচ্ছে আরেকটা লিখবেন, সেটা হচ্ছে পরে বলতেছি, আগে লোকেশনটা বলি দেখি। আর হচ্ছে আমার বাসা তো জানেন যারা ক্লাস করেন আমার সাথে, যে আমার বাসা রংপুর। তো যারা উত্তরবঙ্গের আছেন বা যারা যেখান থেকে, একটু কমেন্ট করে দিন। এটা কি লেখা শেষ? এই 4 টাইপের কোশ্চেন হয়। যারা ব্যাংকে পরীক্ষা দেন, আপনারা ব্যাংকে পরীক্ষা দিলে এক্সট্রা জিনিস কিছু লাগে, যেমন হচ্ছে রিডিউসড ক্লজ একটা অংশ আছে, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, এটা একটা। আরেকটা ক্যাটাগরি পাওয়া যায় যার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার অথবা ইললজিক্যাল মডিফায়ার, এই পার্টটাও পাওয়া যায়। এটা মূলত ক্লজেরই একটা অংশ, কিন্তু হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বিসিএসও বা বিভিন্ন পরীক্ষা আসতে দেখা যায়। ব্যাংকের হচ্ছে প্রিয় টপিক এই ড্যাংলিং মডিফায়ার। হ্যাঁ, রেগুলার ক্লাস চলবে ভাই, সমস্যা নাই, মাঝে একটু ব্যস্ত ছিলাম। ওকে, তাহলে এখন নেক্সটে আসেন। ঠান্ডা মাথায় আমার সাথে আপনারা নোট করতে থাকেন, জাস্ট নোট করতে থাকবেন, ঠিক আছে? এবং অনেকে আপনাদের অনলাইনে আছে যারা হচ্ছে কমেন্ট বলে, এই যে বলতে থাকে কমেন্ট করেন। আমি আপনাদেরকে এত কমেন্ট করতে বলবো না, জাস্ট আমার সাথে ক্লাস নোট করবেন, আর কোনো কথা নেই, ঠিক আছে? কারণ আমি এখন আপনাদের যখন কোশ্চেন সলভ করাবো তখন কমেন্টে বললেন, আপাতত আমার সাথে নোট করেন, ঠিক আছে? তাহলে আসেন, সেন্টেন্সকে ভাগ করা যায়, আমরা একটু আগে বললাম সেন্টেন্সকে ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে। প্রথমত কি, প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, 2 নম্বরটা কি ভাই, 2 নম্বরটা হচ্ছে কমপ্লেক্স, আর 3 নম্বরটা হচ্ছে কম্পাউন্ড। এটা একটা আমার সাথে অন্য প্যাটার্ন মিলবে না, মানে আমি একটা ডিফারেন্ট প্যাটার্নে আপনাদেরকে নিয়ে যাব। তাহলে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পলের বাংলা কি? সিম্পলের বাংলা হচ্ছে সরল, কমপ্লেক্সের বাংলা জটিল, আর কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক। যদি প্রশ্ন করে তাহলে মিশ্র বাক্য কোনটা, মনে রাখবেন কমপ্লেক্সেরই 2টা অর্থ আছে, জটিল অথবা মিশ্র, আর একটা হচ্ছে কম্পাউন্ড মানে যৌগিক। তাহলে সিম্পলের বাংলা লিখলাম না, কমপ্লেক্সের বাংলা জটিল অথবা মিশ্র, আর কম্পাউন্ড কি, সেটা হচ্ছে যৌগিক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সেন্টেন্স কিংবা ক্লজ চেনার আগে আপনাদেরকে যেটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব চেনেন তো? ফাইনাইট ভার্ব, সোজা কথা, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা, সেটা বের করতে পারবেন না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দেই, যদি বলা হয় হি গোজ টু স্কুল, তাহলে যদি প্রশ্ন করা হয় এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা, আপনারা খুব ভালো করে জানেন হচ্ছে গোজ। কিন্তু যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে হি ইজ গোয়িং টু স্কুল, এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা, একটু কমেন্টে বলেন তো, যে হি ইজ গোয়িং টু স্কুল এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা, এটা খালি আমি একটু বলবেন। দেখছি ঢাকা থেকে, কিন্তু বাড়ি আমার রংপুর। আমরা আসলে রংপুর বলি না, আমাদের একটা
এলাকার অ্যাকসেন্ট আছে, আমরা অংপুর বলি, মানে হচ্ছে রটাকে উজ্জ্বল রাখা যায়। এটাকে আমি খুব ভালোবেসে বলি পাওয়ার সেভিং মুড। র বলার চেয়ে অ বলাটা ইজি। যাই হোক, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, এই জিনিসটা হচ্ছে কি বললাম, যদি কেউ প্রশ্ন করে এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা, আপনারা অনেকেই উত্তর দেন ইজ, অনেকেই উত্তর দেন গোয়িং, কিন্তু মনে রাখবেন এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ গোয়িং। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্ব চেনা যায় কিভাবে? সোজা কথা মনে রাখেন, ভার্বের যতটুকু অংশ দেখে টেন্স নির্ধারণ করা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে শুধু ইজ, এটা কি কোনো টেন্স বুঝতেছেন ইজ দেখে? বোঝা যায় না। আবার গোয়িং দেখে কি টেন্স বোঝা যায়? তাও বোঝা যায় না। তাহলে লাগে কয়টা? দুইটা, ইজ গোয়িং। অর্থাৎ ভার্বের যতটুকু অংশ দেখে টেন্স নির্ধারণ করা যায় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর গোয়িংটা কি? প্রিন্সিপাল ভার্ব। আর এই দুটো একত্রে মিলে গঠন করে হচ্ছে ফাইনাইট ভার্ব। কথা কি ক্লিয়ার? তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব বলে হচ্ছে ভার্বের যতটুকু অংশ দেখে টেন্স নির্ধারণ করা যায় সেটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। অর্থাৎ অক্সিলারি প্লাস প্রিন্সিপাল দুটো একত্রে মিলে গঠন করবে হচ্ছে ফাইনাইট ভার্ব। একজন আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে নেক্সটে আসেন। এখন এই ফাইনাইট ভার্ব কেন চেনাইলাম তার তো একটা ব্যাখ্যা আছে, তাই না? আপনাদের কারণ তো অবশ্যই আছে। আমরা তিনটা সেকশনে ভাগ করে নেই, তার কারণ আছে। আসেন, সিম্পল সেন্টেন্স কি দেখে চিনবো? শুনেন, যে বাক্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, এই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব নিয়ে আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা আজকে আমার নাই। আজকে শুধুমাত্র আলাপ আলোচনা কাকে নিয়ে? ফাইনাইট ভার্ব। তাহলে যে বাক্যে এক সাবজেক্ট এক ভার্ব তাকে বলা হবে হচ্ছে সিম্পল সেন্টেন্স। মনে রাখবেন, একটা বাক্য মানে একটা সংসার যেখানে সাবজেক্ট কাজ করে হাজবেন্ডের, ভার্ব কাজ করে ওয়াইফের। বলেন তো পাওয়ার কার বেশি? এটা আমরা না বললেও বুঝি, পাওয়ার হচ্ছে ভার্বের বেশি। আর সাংসারিক জীবনে পাওয়ার কার বেশি? থাক না কিছু কথা গোপনে, যাই হোক সমস্যা নাই। মনে রাখবেন সেটা হচ্ছে সাবজেক্ট ছাড়াও বাক্য গঠন করা যায়, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স গঠন করা যায়, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না। যদি কখনো প্রশ্ন দেখেন যে একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, মনে রাখবেন ভার্ব। যেমন একটা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি, দায়িত্ব কে পালন করে? আমাদের মা, মানে হচ্ছে ওয়াইফ, সোজা কথা। তাহলে কথা হচ্ছে এক সাবজেক্ট এক ভার্ব। তাহলে কমপ্লেক্সের শর্ত কি? যে বাক্যে মিনিমাম দুইটা সাবজেক্ট আর মিনিমাম দুইটা ভার্ব। একটা কথা মনে রাখবেন, আবারও বলতেছি, ফোকাস কার দিকে? আমাদের ভার্বের দিকে। সাবজেক্ট জাহান্নামে যাক। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স যে বাক্যে এক সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্স হচ্ছে যে বাক্যে মিনিমাম দুটো সাবজেক্ট দুটো ভার্ব, এবং কম্পাউন্ডের শর্ত হচ্ছে যে বাক্যে মিনিমাম দুটো সাবজেক্ট আর মিনিমাম দুইটা ভার্ব। দেখেন একটা কথা কিন্তু আমি বলছি আপনাকে, যে মিনিমাম দুইটা ভার্ব, মিনিমাম বললে সর্বনিম্ন, তার মানে দুইটার কম থাকবে না। তাহলে সর্বোচ্চ কয়টা ভার্ব থাকতে পারে? যদি কেউ প্রশ্ন করে যে কয়টা ভার্ব থাকতে পারে, মনে রাখবেন আনলিমিটেড, 1000টা থাকতে পারে যদি আপনি বাক্যটাকে মেলাইতে পারেন। কিন্তু সিম্পলে ভার্ব কয়টা? একটাই। তাহলে কমপ্লেক্সের শর্ত আর কম্পাউন্ডের শর্ত হচ্ছে মিনিমাম ভার্ব থাকতে হবে দুইটা, ঠিক আছে? আর সিম্পলে কয়টা? একটা। এখন এই যে দুই সাবজেক্ট দুই ভার্ব, কখনো কি এরকম দেখছেন যে দুইটা সাবজেক্ট একসাথে আবার দুইটা ভার্ব আরেক সাথে? এরকম কখনো কি দেখছেন জীবনে? দেখেন নাই কিন্তু, কারণ কি? 203 কখনো একসাথে ঘর করে না, ঠিক আছে? তাহলে বাক্যটা গঠনটা থাকে কিভাবে ভাই? থাকে এটা হচ্ছে এইভাবে, দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা অংশ, আবার এখানেও কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কম্পাউন্ডও একই অবস্থা, যে সাবজেক্ট প্লাস ভার্ব, আবার এখানেও কি লাগবে? সাবজেক্ট প্লাস ভার্ব। এখন কথা হচ্ছে এই যে পুরোটা মিলে তো একটা বাক্য, তাই না? দুইটা ভার্ব মিলে তো একটা বাক্য, ওখানেও দুটো ভার্ব মিলে একটা বাক্য, কিন্তু কথা হচ্ছে অংশ কয়টা? দুইটা। এটা একটা ভার্বযুক্ত অংশ, এটা আর একটা ভার্বযুক্ত অংশ। তাহলে সিম্পলি চিন্তা করেন, যেমন যদি আপনাকে বলা হয় যে আই হোপ দ্যাট হি উইল কাম, এই সিম্পল একটা বাক্য, একটু চিন্তা করেন। তাহলে দেখেন তো, এই আই হোপ একটা সাবজেক্ট ভার্ব, আবার হি উইল কাম কার? এটা সাবজেক্ট ভার্ব না? তাহলে এই বাক্যের মধ্যে থেকে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন যে ভার্বযুক্ত অংশ, এটা একটা ভার্বযুক্ত অংশ, এটা একটা ভার্বযুক্ত অংশ। কথা হচ্ছে বাক্যের মধ্যে থাকা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভার্বযুক্ত অংশকে আমরা খুব ভালোবেসে ক্লজ বলে ডাকি। কি বলে ডাকি? ক্লজ বলে ডাকি। তাহলে এটা একটা ক্লজ, তাহলে এটা কি হবে? এটাও ক্লজ হবে। তাহলে এটা কি হবে? আবারও ক্লজ, এবং এটাও কি হবে? ক্লজ। অর্থাৎ সোজা কথা যদি কেউ প্রশ্ন করে যে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মিনিমাম কয়টা থাকে?
দুইটা, আবার কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ মিনিমাম কটা থাকে সেখানেও দুইটা, কিন্তু সিম্পলে কয়টা একটা। যখনই ক্লজের কনসেপ্ট চলে আসে তখন দুইটা কনসেপ্ট অটোমেটিক এক্সট্রা চলে আসে। কি কি কনসেপ্ট বলতে পারবেন আমাকে? যে হচ্ছে ভাই ক্লজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, আর হচ্ছে ইডিয়ম কাকে বলে। আপনারা তো সারা জীবন ফ্রেজ এন্ড ইডিয়ম পড়ে আসছেন, এটা একটু আমাকে বলেন যে ক্লজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, আর হচ্ছে ইডিয়ম কাকে বলে। দেখেন আমি একটু ভেঙে নিই। ক্লজ কাকে বলে? যেখানে ভার্ব থাকে। কি থাকে ভাই? যেখানে হচ্ছে ভার্ব থাকে। আর এই যে ফ্রেজ এর ইডিয়ম, এখানে কি থাকবে না? এখানে ভার্ব থাকবে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। ক্লজে কি থাকবে? ভার্ব থাকবে, আর ফ্রেজ এর ইডিয়মে ভার্ব থাকবে না। তাহলে দেখেন ক্লজ কিন্তু আলাদা হয়ে গেছে। বাকি আছে কোনটা? ফ্রেজ আর ইডিয়ম। তাহলে ফ্রেজ আর ইডিয়মের তফাৎটা কোথায়? সোজা কথা মনে রাখেন। দেন ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? অনেকে বলেন ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, কিন্তু আমি বলি ক্যাটস অ্যান্ড ডগস মানে কুত্তা বিলাই। আপনিও ভুল না, আমিও ভুল না, কিন্তু কথা হচ্ছে আমি বলছি ক্যাটস অ্যান্ড ডগস মানে কুত্তা বিলাই, সেটা শব্দ অনুযায়ী অর্থ বলছি। আর আপনি ক্যাটস অ্যান্ড ডগস মানে বলছেন মুষলধারে, সেটা শব্দ অনুযায়ী অর্থ না হয়ে ভিন্ন অর্থ দিছে। তার মানে আমি বলতেছি ফ্রেজ, আপনি বলতেছেন ইডিয়ম। মানে কি জানেন? শব্দ অনুযায়ী যদি অর্থ হয় তাহলে সেটা ফ্রেজ, আর শব্দ অনুযায়ী অর্থ না হয়ে যদি কোনো ভিন্ন অর্থ দেয় সেটা হচ্ছে ইডিয়ম। কিচ্ছা শেষ। ওকে, আবার একটু বলি আমি। ক্লজ যেখানে ভার্ব থাকে, ফ্রেজে আর ইডিয়মে ভার্ব থাকে না। তাহলে ফ্রেজ আর ইডিয়মের তফাৎ কোথায়? শব্দ অনুযায়ী অর্থ হলে ফ্রেজ, আর শব্দ অনুযায়ী অর্থ না হলে সেটা ইডিয়ম। অর্থাৎ ক্যাটস অ্যান্ড ডগস মানে কুত্তা বিলাই, এটাও ঠিক। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, এটাও ঠিক। একটা ফ্রেজ আর একটা হচ্ছে ইডিয়ম। কাহিনী শেষ। এখন এই যে একটা মাঝে মধ্যে আপনারা ইডিয়ম পড়েন যে হচ্ছে ডগ ডেজ। আচ্ছা, ডগ ডেজের বাংলা কি কুত্তা দিন? মানে ডগ ডেজের বাংলা কি কুত্তা দিন? না, ডগ ডেজের বাংলা হচ্ছে হট ওয়েদার, মানে হচ্ছে গরম আবহাওয়া। তাহলে কথা হচ্ছে এটা কি ফ্রেজ না ইডিয়ম বলেন তো? ডগ ডেজ মানে হচ্ছে গরম আবহাওয়া, তাহলে এটা কি ফ্রেজ না ইডিয়ম একটু বলেন। বলতে পারবেন? এটা আপনি বুঝতে পারবেন। যেহেতু শব্দ অনুযায়ী অর্থ হয় নাই, সেহেতু এটাকে কি বলা যায়? সেহেতু এটাকে বলা যায় হচ্ছে ইডিয়ম, মানে হচ্ছে বাগধারা। ওকে, এখন নেক্সটে আসেন। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এখন একটু আমার সাথে কথায় আসেন। এই যে আমরা নদীর যখন দুইটা পারকে যুক্ত করেন, মানে মনে করেন এই দুইটা পার নদীর, দুটাকে যুক্ত করতে ব্রিজ কয়টা লাগে? একটা। সিম্পলি চিন্তা করেন, তাহলে দুটা ক্লজকে যুক্ত করতে আমার কিছু একটা লাগবে। এই কিছু একটা নাম হচ্ছে কনজাংশন। এই কিছু একটা নাম কি? কনজাংশন। মানে দুইজনকে যুক্ত করতে যেমন ঘটক লাগে, সিমিলারলি দুইটা ক্লজকে যুক্ত করতে কি লাগে? কনজাংশন লাগে। তাহলে এখানে দুইটাকে যুক্ত করতে লাগতেছে কনজাংশন, তাহলে এখানেও কি লাগবে? এখানেও লাগবে হচ্ছে কনজাংশন। আমি শর্টকাটে কনজাংক্ট লিখে রাখলাম, একটু বুঝে নিয়েন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটা ক্লজকে যুক্ত করতে লাগে কনজাংশন, এখানেও দুটা ক্লজকে যুক্ত করতে লাগে কটা? কনজাংশন। তাহলে এখন একটা বেসিক কথা বলেন তো, দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কনজাংশন কটা লাগতেছে? একটা। মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এখানে লাগতেছে কি? কনজাংশন। তাহলে দুটা ক্লজকে যুক্ত করতে কনজাংশন একটা লাগে। বলেন তো চারটাকে যুক্ত করলে কনজাংশন কয়টা লাগবে? দুটাকে যুক্ত করতে একটা লাগে, বলেন তো চারটাকে যোগ করতে গেলে কনজাংশন কয়টা লাগবে? করেন, আপনারা তো ম্যাথ ভালো পারেন, দেখি একটু আপনাদের ম্যাথের মতো করেই যাই। বলেন বলেন, এটা একটু বলেন, পরে নোট রাখেন, কারণ আমি হচ্ছে এখানে কিছু কাহিনী আছে, এই কাহিনীটা আপনাকে একটু ভাঙায় দিই আমি আজকে। আচ্ছা, এই যে নুসরাত একজন বলছেন দুইটা, আর একটু বলেন তো ভাই যারা আছেন। রেজাউল করিম ভাই বলছেন দুইটা, শিমু ইসলাম দুইটা। বলতে থাকেন বলতে থাকেন। আপনারা খুব সুন্দর করে ম্যাথের মতো ঐকিক নিয়ম করছেন যে দুইটাকে যুক্ত করতে একটা লাগে, চারটাকে যুক্ত করলে দুটা লাগবে। বাহ, কি সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, ম্যাথ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে উত্তর যে ভুল ভাই। দুইটা না, দেখেন দুটা ক্লজকে যুক্ত করতে কনজাংশন কয়টা লাগছে? একটা। তিনটাকে যুক্ত করতে লাগতো কয়টা? এখানে একটা, আবার এখানে কয়টা? আর একটা। চারটাকে যুক্ত করলে লাগবে কয়টা? তিনটা। সোজা হিসাব। এই যে মনে করেন এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটাকে একটা কনজাংশন গেল। আরেকটা ক্লজ যুক্ত করলে আরেকটা কি লাগবে? কনজাংশন লাগবে। আরেকটা যুক্ত করলে আরেকটা কি লাগবে? কনজাংশন লাগবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াইলো? চারটাকে যুক্ত করতে কনজাংশন লাগে হচ্ছে তিনটা। ওকে, তাহলে দুইটাকে যুক্ত করতে একটা লাগে, তিনটাকে যুক্ত করলে দুইটা লাগে, চারটাকে যোগ করলে তিনটা লাগে, 10টাকে যোগ করলে কটা লাগবে? 9টা। 100টাকে যোগ করলে 99টা। তাহলে এই সিকোয়েন্স ধরে আমরা কি এই কথাটা বলতে পারি? অতএব
কনজাংশন ইকুয়াল টু ক্লজ মাইনাস ওয়ান, এই কথাটা কি বলা যায়? একটু বাঁকা করে হয়ে গেছে, কিছু করার নাই। যে কনজাংশন ইকুয়াল টু কি ক্লজ মাইনাস ওয়ান, অর্থাৎ একটা বাক্যে যতটা কনজাংশন থাকে, মানে একটা বাক্যে যতটা ক্লজ থাকে কনজাংশন তার চেয়ে একটা কম থাকে। আমার কথা ক্লিয়ার? এটা তো লেখা যায়, আপনারা তো ম্যাথ পারেন, এই জন্য ম্যাথের মতো করে বলে দিলাম। তাহলে কনজাংশন ইকুয়াল টু কি ক্লজ মাইনাস ওয়ান। তাহলে এই কনসেপ্ট একটু সিম্পলে কাজে লাগান তো ভাই, বলেন তো সিম্পলে ক্লজ কয়টা? একটা, কারণ এখানে ভার্ব একটা। মনে রাখেন একটা ক্লজে ভার্ব একটাই থাকে, দুইটা ভার্ব আসলে ক্লজ দুইটা, 100টা ভার্ব আসলে ক্লজ 100টা, সোজা কথা। তাহলে সিম্পলে মানে ক্লজ কয়টা? একটা। তাহলে একটা ক্লজ থেকে একটা ম্যানেজ দিলে কি পাওয়া যায়? কনজাংশনের সংখ্যা, অর্থাৎ এক থেকে এক ম্যানেজ দিলে কত থাকে? 0। তার মানে যে বাক্যে কোনো কনজাংশন নাই সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, একদম বেসিক কথায় আসেন। যে বাক্যে কি নাই? যে বাক্যে কনজাংশন নাই সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। আর যদি কনজাংশন থাকে সেটা হয় কমপ্লেক্স নয়তো কম্পাউন্ড। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নির্ধারণ করতে গেলে বহু কিছু হিসাব কিতাব মিলান, সোজা হিসাবে আসেন। যে বাক্যে কনজাংশন নাই সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর যে বাক্যে কনজাংশন থাকবে সেটা হয় কমপ্লেক্স নয়তো কম্পাউন্ড। এইটু ক্লিয়ার আপনি? তাহলে এখন আমাদেরকে কি চেনা উচিত? আমাদেরকে বেসিক্যালি চেনা উচিত হচ্ছে কনজাংশন গুলা কি কি। যেমন দেখেন এইখানে যুক্ত করছি কনজাংশন দ্বারা, ওখানে যুক্ত করছি কি দ্বারা? কনজাংশন দ্বারা। প্রশ্ন থাকতে পারে যে ভাই কনজাংশনের কাজ কি? তাইলে যুক্ত করা। কাকে যুক্ত করা? ক্লজকে যুক্ত করা। এখন এই যে পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। 8টার মধ্যে 2 জনের কাজ হচ্ছে যুক্ত করা। কয়জনের কাজ? 2 জনের কাজ। কে কে? একজন হচ্ছে প্রিপোজিশন আর একজন হচ্ছে কনজাংশন। একজন প্রিপোজিশন আর একজন কি? কনজাংশন। তফাৎ কোথায়? প্রিপোজিশন যুক্ত করে ভারবিহীন অংশকে, ভারবিহীন অংশকে, মানে প্রিপোজিশন যুক্ত করে ভারবিহীন অংশকে, আর কনজাংশন যুক্ত করে কি? ভার্ব যুক্ত অংশকে। অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে ক্লজকে যুক্ত করা, প্রিপোজিশনের কাজ হচ্ছে ফ্রেজকে বা নাউন অথবা নাউন ফ্রেজকে যুক্ত করা, সোজা হিসাব। তাহলে যুক্ত করার কাজে ব্যবহৃত হয় কয়জন? 2 জন। মানে ঘটক হিসেবে কাজ করার অধিকার কার? 2 জনের। কার কার? প্রিপোজিশন আর হচ্ছে কনজাংশন। তাহলে প্রিপোজিশন যুক্ত করে ভার্ববিহীন অংশকে, আর কনজাংশন যুক্ত করে ভার্ব যুক্ত অংশকে। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন ভাই, কারণ মাঝে মধ্যে এমন কিছু কনজাংশন আছে যারা প্রিপোজিশন হিসেবে কাজ করে, আবার কিছু কিছু প্রিপোজিশন আছে যারা কনজাংশন হিসেবেও কাজ করে। আপনাদেরকে সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে যে কোথায় কনজাংশন আর কোথায় প্রিপোজিশন। আবারও বলি, যদি ভার্ব যুক্ত অংশকে যুক্ত করে, মানে এটাও ক্লজ এটাও ক্লজ, তাহলে সেটা কনজাংশন। আর যদি মানে ক্লজ বাদ দিয়ে অন্য কোনো কিছুকে যুক্ত করে, সেটা নাউন বা নাউন ফ্রেজ হইতে হবে, তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন। এখন এইটুক পর্যন্ত একটু বলেন তো পুরোপুরি বুঝছেন কিনা? যারা ক্লাসে আছেন 41, একটু বলেন তো আপনারা পুরোপুরি বুঝছেন কিনা? হ্যাঁ, সুমাইয়া ইসলাম 3টাকে 2টা, 4টাকে 3টা, এভাবে আগাবে। ক্লাস পুরোপুরি বুঝছেন? তাহলে এখন আপনাদেরকে নেক্সট ধাপে একটু নিয়ে যাই। দেখেন আমরা কমপ্লেক্স আর কম্পাউন্ডে দেখেন তো বেসিক্যালি কোনো স্ট্রাকচার কি পাইছি? এখন পর্যন্ত কোনো স্ট্রাকচার কি পাইছি? পাই নাই। তাহলে এখন পর্যন্ত কোনো তফাতই আমরা পাইনি। তাহলে তফাতটা শুরু হবে এখন। কি তফাত শুরু হয়? আসেন, এইখানে যে কনজাংশনটা বসে তার নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এইখানে যে কনজাংশনটা বসে তার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ যখন দেখবেন দুটা ক্লজ যুক্ত আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আর যখন দুটা ক্লজ যুক্ত হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা বইতে অনেকভাবে ব্যাখ্যা দ্বারা সংজ্ঞা পড়ছেন, সহজ কথায় আসেন। যে বাক্যে কোনো কনজাংশন নাই সেটা সিম্পল সেন্টেন্স, যে বাক্যে কনজাংশনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যে বাক্যে কনজাংশনটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটু বলেন তো যে কনজাংশন কত প্রকার? একটু আমাকে বলেন যে কনজাংশন কত প্রকার? আরে রাতুল স্যার, মিয়া আপনি ক্লাসে এলে দুপুরে ভয় থাকি আমি, আর একজন ইংলিশের গুরু। আচ্ছা সমস্যা নাই, লিটারেচারের। ওকে, তাহলে বলেন কনজাংশন কত প্রকার? আপনারা ভাবতেছেন যে 2 প্রকার, না, কথা হচ্ছে এখানে 2 প্রকার লেখা আছে, তাহলে আরেকটা কি? আরেকটা আছে হচ্ছে 3 প্রকার, তার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন।
এখন এই কোরিলেটিভ কনজাংশনটা চেনা যায় কিভাবে, এটা আমার চেয়ে অবশ্য আপনারা ভালো জানেন। কিভাবে ভালো জানেন তার একটা নমুনা দিই। বলেন তো, নট অনলি থাকলে বাক্যে আমরা কি বসাই? বাট অলসো। নট অনলি থাকলে বসাই বাট অলসো। বলেন তো আইদার থাকলে কি বসাই? মনে মনে কি নাইদার ভাবতেছেন? না, আইদার থাকলে অর বসাই, নাইদার থাকলে নর বসাই। ভুল করা যাবে না ভাই, আবেগের তাড়নায় চলা যাবে না, কারণ আমাদের পরীক্ষার হলে বিবেকের চেয়ে আবেগ বেশি কাজ করে। তাহলে আমাদের তিনটা নিয়ে আলাপ আলোচনা নেই। আলাপ আলোচনা মূলত কয়টাকে নিয়ে? মূলত হচ্ছে দুইটাকে নিয়ে। একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং। সোজা কথায় আসেন, কনজাংশন না থাকলে সিম্পল, কনজাংশন থাকলে দেখতে হবে সেটা কোন কনজাংশন। সেটা যদি হয় কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে সেটা কম্পাউন্ড, আর যদি সেটা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটা হবে হচ্ছে কমপ্লেক্স। তাহলে আমাদের এখন কি চেনা উচিত? আমাদের চেনা উচিত হচ্ছে কোনটা কোন কনজাংশন। ওকে, তাহলে এখন টেকনিকে আসেন। লিটারেচারের ক্লাস চাই? হ্যাঁ পাবেন, সমস্যা নাই ভাই। আমার না, ওই আপনাদের যে রাতুল স্যার আছেন, সমস্যা নেই, আস্তে আস্তে আরও অনেকের ক্লাস পাবেন। এখন আসেন তাহলে কনজাংশনে। এটা তাহলে মুছে দিই। আপনাদের লেখা কি শেষ? একটু আমাকে প্লিজ বলুন লেখা শেষ কি না, তাহলে আমরা বুঝবো যে যদি এইটুকু লেখা শেষ হয়ে থাকে আমরা আগাবো। ওকে, এখন আসেন তাহলে আমরা এখন চিনব কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা। লিখে দেই। ওকে, তাহলে দাঁড়ান। কোঅর্ডিনেটিং কনজাংশন, আসেন শর্টকাটে আসেন। মনে রাখবেন ফ্যান বয়েজ, এই ছন্দটা আগে মনে করেন। কি হবে? ফ্যান বয়েজ। ঠিক আছে, তাহলে কোনটাতে কি আসে? আচ্ছা, এখন তাহলে আসতে থাকেন যে কোনটা দিয়ে আসে কি। এই এফতে হচ্ছে ফর, এতে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এসতে হচ্ছে সো অথবা অ্যান্ড সো, যে কোনো একটা সেটা হইতে পারে, জাস্ট যে কোনো একটা দেখলেই হয়। তাহলে আমার সাথে একবার মনে মনে বলতে পারেন যে এফতে কি আসে? ফর, এতে অ্যান্ড, বিতে সরি এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এসতে কি? সো অথবা অ্যান্ড সো। এই জায়গাটা বেসিক কথা অনেকে বলে যে ভাই ফর, এই ফর জিনিসটা তো প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আবার এখানে কনজাংশনে দেখতেছি, দেখেন এটা শয়তানি বুদ্ধি। দেখেন, যদি আপনাকে বলা হয় যে ডু ইট ফর দ্য সেক অফ মি, ডু ইট ফর দ্য সেক অফ মি। এখন এই বাক্যটার দিকে যদি খেয়াল করেন, এই বাক্যটার দিকে খেয়াল করলে দেখবেন এখানে ফর প্রেপোজিশন না কনজাংশন? দেখেন একটু আগে একটা কথা বলছিলাম যে প্রেপোজিশন যুক্ত করে ভার বিহীন অংশকে, আর কনজাংশন যুক্ত করে ভার যুক্ত অংশকে। তাহলে একটু বলেন তো ওই কনসেপ্ট থেকে, এখানে ফর প্রেপোজিশন না কনজাংশন? এখানে ডু একটা ভার্ব, আমি মানলাম, অবশ্যই আপনাকে সবাইকে মানতে হবে ডু একটা ভার্ব। তাহলে দেখেন তো এই পরবর্তী অংশে কি আর কোনো ভার্ব আছে? এই পরবর্তী অংশে আর কোনো ভার্ব নাই, অর্থাৎ এখানে ফর হচ্ছে প্রেপোজিশন। এখানে ফর কি? প্রেপোজিশন। তাহলে এখন ফর কিভাবে কনজাংশন? একটু আসেন, যদি আপনাকে বলা হয় যে এরকম একটা বাক্য যে আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি, যে আমি তৃষ্ণার্ত, ফর আই নিড ওয়াটার, এরকম একটা বাক্য আপনাকে বলা হইল। তাহলে এখন দেখেন তো এইখানে বাক্যটাকে ভাঙলে কি দাঁড়ানো যায়? যে আই এম থার্স্টি একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর আই নিড ওয়াটার কি আরেকটা সাবজেক্ট ভার্ব, মানে এটা একটা ক্লজ, এটা কি আরেকটা ক্লজ, যুক্ত করছেন কি দ্বারা? ফর দ্বারা, অর্থাৎ এই ফরটা হচ্ছে আমার কনজাংশন। কথা কি বুঝতে পারছেন? এই ফরটা কি কনজাংশন, কারণ উপরের বাক্যে কোনো ক্লজকে যুক্ত করে নাই, কিন্তু পরের বাক্যে সেটা ক্লজকে যুক্ত করছে। এবং আর একটা মজার এখানে কাহিনী দেখেন, এই ফরটাকে সো দ্বারা রিপ্লেস করা যায়। দেখেন, আই এম থার্স্টি সো আই নিড ওয়াটার, অর্থাৎ ফর যখন কনজাংশন হিসেবে বসে তখন সেটাকে আরামসে সো দ্বারা রিপ্লেস করা যায়। এই জন্য ফর ব্র্যাকেটে ইকুয়াল দিয়ে লিখে রাখবেন সো, আর এই যে ইয়েট দেখতেছেন, এই ইয়েটটাকে বাট দ্বারা রিপ্লেস করা যায় যদি সেটা কনজাংশন হয়। যদি সেটা কি হয়? কনজাংশন হয়। ওকে, এইটু ক্লিয়ার? বাবা হ্যালো, এটুকু কি ক্লিয়ার আপনারা?
লিখা শেষ? আরে রাতুল ভাই মজা নিতেছেন। তাহলে ফর প্রিপোজিশন কনজাংশন আর ইয়েট বাটের পরিবর্তে ব্যবহার করা যায়, সোজা হিসাব ফ্যান বয়েজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন নেক্সটে আসেন। তাহলে আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, যদি সেটা ফ্যান বয়েজ হয় তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, আর এদের বাহিরে যত কনজাংশন আছে সবগুলো কি সাবঅর্ডিনেটিং। এখন এটা কি লিখে দেওয়া লাগবে? একটু আমাকে বলেন তো যে সাবঅর্ডিনেটিং কনজাংশনকে লিখে দেওয়া লাগবে? অনেকে অবশ্য আছেন আমার মতো পরাচোর, তারা লিখতে চান না, তাদের জন্য বিশেষ আয়োজন। দিনের পথে আসেন, বিটলামি বাদ দেন, লিখতে হবে আপনাদেরকে, কারণ তার একটা কারণ আছে। অনেকে আছেন যে আপনারা ভাবতেছেন যে ফ্যান বয়েজের বাহিরে যত কিছু আছে সবগুলো কনজাংশনের মধ্যেই পড়ে, বাট ভাইয়া আপনারা মাঝে মধ্যে কনজাংশন কোনটা আর অ্যাডভার্ব কোনটা এটা চিনেন না, মানেন? যেমন অনেকে একটা প্রায় বলে যে দেয়ার ফোর, ভাই এই দেয়ার ফোর কিন্তু জীবনে কনজাংশন না, এই দেয়ার ফোর কিন্তু আজীবনোত্তরে অ্যাডভার্ব। অনেকে বলেন যে হাউ, এই হাউ দেখে মনে করেন এটাও কনজাংশন, কিন্তু যদি বলা হয় হাউ এভার, মনে রাখবেন হাউ এভার কিন্তু অ্যাডভার্ব। এগুলো জায়গায় প্যাচ লাগায় না ভাই। আমার কথা কি বুঝা গেছে? কনজাংশন চিনতে হবে আপনাকে, কোনটা অ্যাডভার্ব কোনটা কনজাংশন, এখানে প্যাচ লাগানো যাবে না। ওকে, তাহলে এখন আমরা আসি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমার সাথে লেখা লাগবে। প্রথমটা হচ্ছে দো, 2 নাম্বারটা হচ্ছে অলদো। একটা তথ্য এখানে এক্সট্রা দিয়ে রাখবো আপনাকে, দো আর অলদোর তফাৎটা হচ্ছে দো হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আর অলদোটা হচ্ছে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই কিছুদিন আগে একটা ভার্সিটি ছিল বিইউপি, এই বিইউপি দ্বারা পরীক্ষা ছিল যেখানে দুটো প্রশ্ন ছিল, একটা দো দ্বারা অ্যান্সার করা যায়, অলদো দ্বারা অ্যান্সার করা যায়। মনে রাখবেন দো ইনফর্মাল, অলদো হচ্ছে ফর্মাল। যদি কখনো আপনাকে বেছে নিতে বলা হয় যে আপনি কোনটা নেবেন দো নাকি অলদো, অলওয়েজ ইউ শুড গো উইথ দ্য ফর্মাল ওয়ান, মানে আপনাকে অলদো অ্যান্সার দাগাইতে হবে, দো দেওয়া যাবে না। ঠিক আছে? দোটা হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখেন। জাস্ট তথ্যটা দিয়ে রাখলাম, তথ্য রিসিভ করতে থাকেন। দো, অলদো, এরপর হচ্ছে কি আছে, এরপর হচ্ছে ইফ আনলেস, ইফ আনলেস, এরপর হচ্ছে টিল আনটিল। অনেকে আনটিল লিখতে গিয়ে ডাবল এল বসায় দেন, কিন্তু আনটিলে কিন্তু একটা এল ভাই, দুইটা না। তাহলে দো, অলদো, ইফ আনলেস, টিল আনটিল, বিফোর আফটার। এই বিফোর আফটার কিন্তু প্রেপোজিশনও হয়, আবার বিফোর আফটার কিন্তু কনজাংশনও হয়। আপনাকে বাক্য দেখে বুঝতে হবে যে কোনটা প্রেপোজিশন আর কোনটা কনজাংশন। এরপর হচ্ছে সিন্স, সিন্স, এরপর হচ্ছে অ্যাজ, আবার আবেগের কারণে এ ডাবল এস মেরে দিয়েন না। এরপর হচ্ছে বিকজ। তাহলে দো, অলদো, ইফ, আনলেস, টিল, আনটিল, বিফোর, আফটার, সিন্স, অ্যাজ, বিকজ। এরপর হচ্ছে সকল WH ওয়ার্ড। এগুলো আমি আপনাদেরকে টাইপ করে দিতে পারতাম, কিন্তু তাতে করে আপনারা অলসতা করবেন এবং আরেকটা বিটলামি আপনাদের শুরু হয়, আপনারা স্ক্রিনশট নেওয়া শুরু করেন। অতএব এখন লিখেন, আপনাদেরকে পড়াবো যদি পড়তে চান। সকল WH ওয়ার্ড। এরপর হচ্ছে যে কোনো দ্যাট। এখন এই যে কোনো দ্যাট বলতে কয়েকটা দ্যাট আছে, যে তাই কয়েকটা দ্যাট কি কি একটু লেখা লাগবে আমার সাথে। একটা হচ্ছে দ্যাট যার বাংলা হচ্ছে যে, একটা আছে দ্যাট যার বাংলা কি যে, একটা আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এখন এই সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এই দুটারই বাংলা হচ্ছে একই, যার বাংলা হচ্ছে যাতে করে, সো দ্যাট আর হচ্ছে ইন অর্ডার দ্যাট। এরপর হচ্ছে সো ডট ডট দ্যাট, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে এতই ডট ডট যে, সো ডট ডট দ্যাট। ওকে, এরপরে আরো 4টা দ্যাট আছে, এই 4টা দ্যাট একটু আমার সাথে পরপর লিখবেন, কারণ এই 4টা আমি ডিফারেন্ট কালার নিচ্ছি আপনাকে। একটা হচ্ছে প্রোভাইডিং দ্যাট, 2 নাম্বারটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট, কি লিখলাম, হ্যাঁ প্রোভাইডেড দ্যাট। মাঝে মধ্যে এই দ্যাটটা বাদ দিয়ে শুধু প্রোভাইডেড লেখা যায়। আরেকটা আছে হচ্ছে সাপোজিং দ্যাট। এই 4টা দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, একটা আছে শুধু প্রোভাইডেড, এটা একটু স্টার দিয়ে রাখেন কারণ দ্যাটটা মাঝে মধ্যে উজ্জ্ব রাখে তারা। আর একটা হচ্ছে সাপোজিং দ্যাট। এখন কথা হচ্ছে সাপোজিং দ্যাট, কোনো কোনো আবার এখানে বলে গিভেন দ্যাট, এই জন্য 4টা দ্যাট বলছি। দেখেন আগে বলছি 4টা দ্যাট, এই দুটা আর এই দুটা,
আর এই প্রোভাইডেড দ্যাটকে শর্ট করে প্রোভাইডেড লেখা যায়। এখন এই চারটা একসাথে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে কয়েকটা দেখতেছেন না, এই কয়েকটা হচ্ছে সেম মিনিং দেয়। এই যে প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, গিভেন দ্যাট, তারপরে হচ্ছে প্রোভাইডেড, এই চারটারই অর্থ যা, মনে রাখবেন ইফের অর্থ তাই। ইফের বাংলা কি? যদি। এই চারটার বাংলাও হচ্ছে যদি। অর্থাৎ আপনারা কন্ডিশনাল সেন্টেন্স করার সময় মাঝে মধ্যে ইফ ব্যবহার করেন না, চাইলে এই চারটা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তবে একটা শর্ত এখানে মনে রাখবেন, যদি মনে থাকে তাহলে মনে রাখেন, ইফ বাক্যের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। এই যে চারটা দেখতেছেন, এই চারটা কখনো শুরুতে সাধারণত বসে না, অলওয়েজ মাঝে বসে। চারটা দ্যাট ক্লিয়ার? উপরে গুলা মুছে দিই, কারণ আরও আছে, আরও লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর লিখবেন হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, এরপর হচ্ছে সো ডট ডট অ্যাজ। এখন এই অ্যাজ ডট ডট অ্যাজ, এখানে দুটো কথা আছে। অ্যাজ ডট ডট অ্যাজ অ্যাফার্মেটিভ বাক্যও বসতে পারে, নেগেটিভ বাক্যও বসতে পারে, কিন্তু সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভে বসে। মনে রাখবেন, অ্যাজ ডট ডট অ্যাজ এইটা অ্যাফার্মেটিভে বসে, নেগেটিভে বসে, কিন্তু সো ডট ডট অ্যাজ শুধুমাত্র নেগেটিভ বাক্যে বসে, এটা মনে রাখেন। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে দেন, এরপর হচ্ছে লেস্ট। এই দেনের সাথে একটা জিনিস নিয়ে অনেকে প্যাচ লাগান, দেন। ভাই দেন কিন্তু আজীবনোত্তর অ্যাডভার্ব, কিন্তু দেনটা কি? দেন হচ্ছে কনজাংশন, এটা মনে রাখেন, প্যাচ লাগাইয়েন না, প্যাচ লাগানোই যাবে না এই জায়গায়। ওকে? লিখছেন? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাজ ইফ, আর একটা হচ্ছে অ্যাজ দো। এই দুটোর বাংলা হচ্ছে যেন। যেন, ওই যে মাঝে মাঝে দেখেন না যে শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। অ্যাজ ইফ, অ্যাজ দো। লিখছেন? আচ্ছা, এখন একটু বলেন তো, যারা লিখতে চাইতেছিলেন না, লিখে দিয়ে কি লস হয়েছে না লাভ হয়েছে? মানে লিখে দেওয়ার পরে লাভ হয়েছে না লস হয়েছে? নিশ্চয়ই লাভ হয়েছে। দিছেন? আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিই। মানে শেষ বলতে ক্লাস শেষ না, কনজাংশন শেষ। এখন অনেকে মনে করেন একটা জিনিস, এর বাইরে কি আর কোনো কনজাংশন নাই? সোজা কথা মনে রাখেন, আপনাকে যতগুলো লিখে দিছি আমি, এর বাইরে আর কোনো কনজাংশন নাই। তবে একটা সত্য এখানে আছে, অনেকে আদারওয়াইজ নিয়ে একটু পেঁচান। ঠিক আছে? এই আদারওয়াইজটাকে মূলত বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব। এখন প্রশ্ন থেকে যায় যে যদি কোনো পরীক্ষায় আসে যে আদারওয়াইজ কি, কোন পার্টস অফ স্পিচ, কনজাংশন দাগাবেন না, দাগাবেন কোনটা? অ্যাডভার্ব। ওকে? এবং আদারওয়াইজ অনেকে অরের পরিবর্তে ব্যবহার করেন, কিন্তু আদারওয়াইজ লেখার সিস্টেম এবং অর লেখার সিস্টেম দুটো ডিফারেন্ট। আদারওয়াইজের আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেমিকোলন দিতে হয়, কিন্তু অরের আগে কখনো সেমিকোলন দেওয়া যায় না। এই আদারওয়াইজ নিয়ে অনেকদিন পেঁচা বনে। তবে মনে রাখেন, যদি কখনো প্রশ্ন করে যে আদারওয়াইজ কোন পার্টস অফ স্পিচ, আপনি অ্যাডভার্ব দাগাইয়েন, কনজাংশন দাগাইয়েন না। বহুত ঘাটাঘাটি করার পরে বলতেছি, যদি বিশ্বাস না হয় আপনারা আরেকবার ঘাইটে দেখতে পারেন। তবে যা দাগাবেন তাই আপনাকে বললাম। এখন আসেন, এর বাইরে কি আর কোনো কনজাংশন নাই? অনেকে বলেন তাহলে ভাই টু ডট ডট টু কি? ওই তো। অনেকে বলেন তাহলে বিকজ অফ কি? এটাও বলতে পারেন। অনেকে বলেন তাহলে ডিউ টু কি? বিকজ অফ মানে যা, ডিউ টু মানে তা, ওয়িং টু মানেও তাই, আবার অন অ্যাকাউন্ট অফ মানেও তাই। এই চারটা সেম মিনিং দেয়। তাহলে টু ডট ডট টু, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ। এরপর কি আছে? অনেকে বলেন ইন স্পাইট অফ। ঠিক আছে? আবেগের কারণে আপনারা অনেকে বলেন ডেসপাইট অফ, কিন্তু ডেসপাইটের সাথে কোনোদিন অফ হয় না। তাহলে কথা হচ্ছে এই যতগুলো আপনি দেখতেছেন ভাই, এগুলো একটাও কনজাংশন নয়, একটাও কনজাংশন নয়। তাহলে এগুলো কি? এগুলো সাধারণত হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই যে ইনস্পাইট অফ, তারপরে বিকজ অফ, টু ডট ডট টু এর মধ্যে তাহলে কি দাঁড়াইলো? যেমন একটা বাক্য প্রায় দেখে না যে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক।
এখন কথা হচ্ছে এই বাক্যটা যদি কোন বাক্য বলা হয়, সোজা কথায় আসেন, এই বাক্যে ভার্ব কিন্তু একটা ইজ, আর কোনো ভার্ব আছে? 2 + V1 তো একটা নন ফিনিট ভার্ব মানে ইনফিনিটিভ। তাহলে উইকটা কি? উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে টুটা কি? এই টুটা হচ্ছে উইককে মডিফাই করছে। তাহলে একটু বলেন তো অ্যাডজেক্টিভকে মডিফাই করার অধিকার কার? অ্যাডজেক্টিভকে মডিফাই করার অধিকার শুধুমাত্র মনে রাখবেন কার? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের। কথা কি বোঝা গেছে? দুইজনের কাম হচ্ছে মানুষের খুঁতানো, দুইজনের কাজ হচ্ছে মানুষের খোঁচানো। কারা কারা? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন আর প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে কাকে? সোজা কথা মনে রাখেন ভাই, নাউন প্রোনাউন বাদে পৃথিবীর সব কিছুকে। কিচ্ছা শেষ। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার কনজাংশন 9। তাহলে এখন চিনবেন যে হচ্ছে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। যদি কনজাংশন চেনেন তাহলে কাজ শেষ। আরেকবার হালকা রিভিউ আমি দিই, সেটা হচ্ছে কোনো কনজাংশন না থাকলে সিম্পল, যদি সেই কনজাংশনটা হয় সাবঅর্ডিনেটিং তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যদি কনজাংশনটা হয় কোঅর্ডিনেটিং তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আপনার অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করা যাবে। যেমন একটা কোশ্চেনে আসেন 46 BCS এর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখন আমার সাথে নোট তো করা যদি হয়ে থাকে তাহলে আসেন আপনাদের কোশ্চেন সলভ করে, মানে যা পড়ছেন কোশ্চেন আগে সলভ করে। এটা কিন্তু 46 BCS এর কোশ্চেন, এবং যারা 45 BCS রিটেনের কোশ্চেন দেখছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে এই ইদানিং সময়ে পিএসসি কিংবা অন্যান্য জবের পরীক্ষায় খুবই পেঁচাইতেছে এই সেন্টেন্স নিয়ে। এই জন্য আমাদের একটা সিরিজ আকারে আমি দিতে থাকবো আপনাকে, সিরিজ। আজকে পার্ট 1, পার্ট 2 সময় জানিয়ে দেওয়া হবে। আসেন, এটা কি? অনেকে তো শুধু সাধারণ কোশ্চেন সলভ করেন, তো কথা হচ্ছে এত কোশ্চেন সলভ করে লাভ কি যদি আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে? আমি কোশ্চেন সলভের পাবলিক না, আমি হচ্ছে আগে পড়াবো তারপর কোশ্চেন আপনাকে টানা সলভ করাবো। আসেন এখন সলভ করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স। দেখেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই বাক্যে ভার্ব আছে দুইটা, গ্লিটার্স একটা, এই বাক্যে ভার্ব আছে হচ্ছে দুইটা। কোনটা কোনটা? একটা হচ্ছে গ্লিটার্স, একটা হচ্ছে ইজ। অনেকে বলেন যে ভাই পরপর দুটো ভার্ব বসে, সমস্যা নাই ভাই, সমস্যা নাই, এতে কোনোই কিছু হয় না। এখানে কনজাংশন কোনটা? দ্যাট। তাহলে দ্যাটটা হচ্ছে কনজাংশন। ওকে, তাহলে যে বাক্যে কনজাংশন, এটা কোন কনজাংশন? এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই বাক্যটা মূলত হচ্ছে কমপ্লেক্স। তাহলে এ নাম্বারটা হচ্ছে না, ক্রস। বিতে আসেন, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তাহলে আবার কি দেখতেছেন? দ্যাট, অর্থাৎ এটাও কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ডু অর ডাই, একটু আগে দেখলেন ফ্যান বয়েজের মধ্যে একটা আছে অর, অর আছে না? তাহলে অরটা কি? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এটাও কমপ্লেক্স, এটা হচ্ছে কি কম্পাউন্ড। তাহলে তিনটা কমপ্লেক্স কম্পাউন্ড চলে গেল, তাহলে বাকি কোনটা ভাই? আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, এখানে ভার্ব কিন্তু একটা স, আর এই ওয়াকিংটা হচ্ছে ম্যানকে মডিফাই করতেছে, দ্যাট মিনস এটা পার্টিসিপল মানে নন ফিনিট ভার্ব। সোজা কথা, আপনাকে সহজভাবে আসি, এই জেরান্ড পার্টিসিপল আরেকদিন চেনাবো না আপনাকে, আগে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করেন। 3 বাক্যে কনজাংশন আছে, তাহলে উত্তর 3টা নয়, তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে ডি নাম্বার। আহারে, সবাই দেখি উত্তর এ দিছে, সি দিছে, অত সঠিক উত্তর কোনটা? ডি নাম্বার। ডি নাম্বার তো কেউ দিলেন না ভাই। হাই রে পাবলিক রে ভাই, দিনের পথে আসেন, দিনের পথে আসেন। কমেন্ট করবেন ফিয়ারলেস, মনে রাখবেন ভুল করবেন যে প্রশ্ন সেটা আর ভুল হবে না। মানে যে বাঁশ আপনি একবার খাইছেন, নর্মালি সে বাঁশ আমরা দ্বিতীয়বার খাই না। এই জন্য কোশ্চেন সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার? এটা যদিও 2 নাম্বার না, এটা 1 নাম্বার ছিল। 1 নাম্বার আশা করি আপনাদের ফুললি ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সটে আসেন। এই 1 পরে চলে গেছে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন মিস করবে। এই যে লেস্ট, আপনাদের একটা জিনিস ঠাড়া মুখস্থ। কি মুখস্থ ভাই? যে লেস্টের পর শুড বসে। ভালো কথা, মনে রাখবেন এখানে মাইটও বসতে পারতো, মানে লেস্টের পর শুড হয়, লেস্টের পর মাইটও হয়। ঠিক আছে, লেসের আর একটা ব্যতিক্রমী নিয়ম আছে, সেটা হচ্ছে, আচ্ছা থাক না, আরেকদিন পরে বলবো না। আসেন, এই বাক্যটা কোন সেন্টেন্স? লেস্ট। কোন কনজাংশন? একটু আগে বললাম দেন, লেস্ট, এগুলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং। তাহলে যে বাক্যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেই বাক্যটা অলওয়েজ কি হবে? অলওয়েজ সিম্পল নয়, সেটা কম্পাউন্ড নয়, ইন্টারোগেটিভ হওয়ার কোনো চান্স নাই। উত্তর কোনটা? বি নাম্বারটা।
কমপ্লেক্স সেন্টেন্স। সর্দার সজীব বলছেন সি, হবে না ভাই। তানহা ইসলাম বি বলছেন, থ্যাংক ইউ। সহজ কথা, এটা 45 বিসিএস এর কোশ্চেন। বিসিএস এ কিন্তু ফ্রেজ আর ক্লজ থেকে প্রচুর কোশ্চেন দেয়, প্রচুর কোশ্চেন দিচ্ছে, এটা ঠান্ডা মাথায় মনে রাখেন। ওকে, তাহলে এখন নেক্সটে আসেন, কিছু আপনাদের তেরা প্যাকে কোশ্চেন আমি নিয়ে আসবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটা একটা কমপ্লেক্স সেন্টেন্স? ভেবে উত্তর দেন, তো ভেবে উত্তর দেন, কোনো সমস্যা নাই, বাক্যগুলো আগে ঠান্ডা মাথায় পড়েন। এক এক করে আসেন। কমপ্লেক্স সেন্টেন্স বলছে, তাই না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের কি খুঁজতে হবে? আমাদেরকে খুঁজতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন কই আছে, এটা আমাদের খোঁজা লাগবে। তাহলে এখন এই চারটা বাক্যের দিকে কেয়ারফুলি যদি তাকান, তাহলে প্রথম বাক্যে উই শুড রিড বুকস টু গেইন নলেজ, 2 + V1, এটা তো একটা নন ফাইনাইট ভার্ব, মানে বাক্যে ভার্ব একটা, অর্থাৎ এটা কমপ্লেক্স হবে না। দুইতে আসেন, উই শুড রিড বুকস অ্যান্ড গেইন নলেজ, এখানে একটা ভার্ব, এখানে আরেকটা ভার্ব, যেহেতু সাবজেক্টটা সেম এই জন্য সাবজেক্টটা উজ্জ্ব রাখা যায়। আর অ্যান্ড হচ্ছে কোন কনজাংশন? অ্যান্ড কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সেই বাক্যটা হবে কি? সেই বাক্যটা হবে হচ্ছে কম্পাউন্ড। আর উপরের বাক্যটা কি ছিল? যেহেতু কোনো কনজাংশন নাই, বাক্যটা সিম্পল। নেক্সটে আসেন, উই শুড রিড বুকস সো দ্যাট, ওই যে কোনো দ্যাট বলছিলাম, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ডি নাম্বার কি দোষ করলো? উই ওয়ান্ট টু গেইন নলেজ অ্যান্ড সো উই শুড, এই যে অ্যান্ড আছে আবার সো আছে, মানে একসাথে বসছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার কম্পাউন্ড। আমি সি আর ডি লিখলাম, কম্পাউন্ড, অর্থাৎ উত্তর ডিও হবে না, উত্তর 3 সি। ডান। ওকে, নেক্সটে আসেন, 3 গেল, 4-এ আসেন। দ্য ওল্ড ওম্যান ওয়াজ টু উইক টু লিফট দ্য ওয়েট, দ্য ওল্ড ওম্যান ইজ টু উইক টু লিফট দ্য ওয়েট। অনেকে এই জায়গায় ভুল করে বসেন যে এখানে কনজাংশন টু, ভাই একটু আগে বললাম, মনে রাখেন টু আজীবনের তরে অ্যাডভার্ব, টু আজীবনের তরে অ্যাডভার্ব, আজীবন যতদিন বাইচে আছেন মনে রাখবেন টু একটা অ্যাডভার্ব। এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব হচ্ছে ওয়াজ। এই বাক্যে কি আর কোনো ভার্ব আছে? 2 + V1, এটাকে বলা হয় ইনফিনিটিভ অথবা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব একটা। তাহলে যে বাক্যে একটা ফাইনাইট ভার্ব সেটা কোন বাক্য? সিম্পল। এবং আরেকভাবে বলা যায় এই বাক্যে কোথাও কোনো কনজাংশন নাই, তার মানে এটা আবারও কি? সিম্পল। কমপ্লেক্স হইতে গেলে দুটো ভার্ব লাগতো, কনজাংশন লাগতো, নাই। কম্পাউন্ড হইতে গেলে ফ্যান বয়েজ লাগতো, সেটাও নাই। কন্ডিশনাল হইতে গেলে একটা ইফ বা লাগতো, সেই ইফটাও নাই। অর্থাৎ উত্তর কোনটা? উত্তর হচ্ছে 4-এর 1, উত্তর হচ্ছে সিম্পল। ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা, ফেসবুক অ্যাপটার খুবই সমস্যা দেখা দিচ্ছে ইদানিং, মানে ভালো মতো ফাংশন করে না। আসেন 5-এ আসেন, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। আমি কিছুই বলবো না, কারণ আপনাদেরকে পড়াইছি ঠান্ডা মাথায়। এখন বলেন অ্যান্সার। বলেন, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আপনার কি খোঁজা লাগবে? আপনাকে খোঁজা লাগবে ফ্যান বয়েজের মধ্যে কোনটা আছে। কি খুঁজবেন? ফ্যান বয়েজ। গার্লসরা মন খারাপ করেন না, দেখেন এ নাম্বারে টার্নিং টু দ্য লেফট, টার্নিং টু দ্য লেফট ইউ উইল সি দ্য শপ, এই বাক্যে কোনো কনজাংশন নাই, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে আমার সিম্পল। নেক্সটে আসেন, ইফ ইউ রিড বুকস ইউ উইল গেইন নলেজ, ইফ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে CX লিখলাম। আই শ্যাল ওয়ার্ক হার্ড অর আই শ্যাল ডাই, অর আই শ্যাল ডাই। তাহলে অরটা কি? অরটা হচ্ছে ফ্যান বয়েজের মধ্যে পড়ে, তাহলে উত্তর সি নাম্বার। ডি নাম্বারটা কি? হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, এই বাক্যটা হচ্ছে একটা সিম্পল, কারণ বাক্যের মধ্যে সাধারণত কোনো কি নাই, কোনো কনজাংশন নাই। সাধারণত এই হ্যাড আই বলতে বোঝায়
এই হ্যাড আর আই নিয়ে একটা কাহিনী আছে, এটা কন্ডিশনাল সেন্টেন্সে গেলে আরও ক্লিয়ার হবেন। আজকে আর না পেঁচাই, যেটা পড়াচ্ছি সেটাই পড়ে। আমার একটা ব্যায়াম আছে, ব্যায়ামটা হইতেছে এক টপিক থেকে আরেক টপিকে মাঝে মধ্যে লাফ মারি। ঠিক আছে, যেটা পড়াচ্ছি সেটাই আগে পড়াই। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বার, ডি হচ্ছে না। 5 গেল, 6 আসেন। দ্য লিটল গার্ল ওয়াক্স অ্যাজ ফাস্ট অ্যাজ হি। দ্য লিটল গার্ল ওয়াক্স অ্যাজ ফাস্ট অ্যাজ হি, যেমন একটা বাক্য, এটা পরে আসতেছে আমি। তাহলে এই বাক্যটা কি? দেখেন এখানে দুইটা কথা আছে। এই ওয়াক্স হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এই বাক্যে কি আর কোনো ভার্ব দেখতেছেন? এই বাক্যে আর কোনো ভার্ব নাই, তাহলে কনফিউশন তৈরি করছি আমি। নেক্সটে আবার আসেন, এখানে আবার অ্যাজ আর অ্যাজ আছে, তাহলে অ্যাজ আর অ্যাজ দেখে মনে হয় যে বাক্যটা কমপ্লেক্স, আবার বাক্যে ভার্ব দেখে একটা মনে হয় সিম্পল। তাহলে কোন দিকে যাব? ব্যাপারটা হচ্ছে এই বাক্যে একটা ভার্ব উজ্জ আছে, কার পরে? হির পরে। যেমন একটা প্রায় বাক্য বলা হয় যে হি ইজ টলার দেন আই না মি, উত্তরটা কিন্তু হি ইজ টলার দেন আই। এই বাক্যে তাহলে ভার্ব একটা উজ্জ আছে, কি ভার্ব উজ্জ আছে সেটা নয় পরে বলতেছি। তাহলে এই বাক্যে একটা অ্যাজ আছে আর একটা কি আছে? আর একটা অ্যাজ আছে, তার মানে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে সেই বাক্যটা হবে কি? সেই বাক্যটা হবে হচ্ছে কমপ্লেক্স। এটা হবে না। এখন কথা হচ্ছে এই যে অ্যাজ, এই অ্যাজও আছে আবার এই অ্যাজও আছে। বলেন তো, আপনার কাছে কোশ্চেন একটু ডিপে যাই, আমি একটু ডিপে যাই। এই অ্যাজটা কোন পার্টস অফ স্পেস আর পরের অ্যাজটা কোন পার্টস অফ স্পেস? আমি আপনাকে বলে দেই, অনেকে বলে যে এখানে কনজাংশন কোনটা, আগের অ্যাজ নাকি পরের অ্যাজ? সোজা কথা মনে রাখবেন, পরের অ্যাজটা হচ্ছে কনজাংশন। তাহলে আগেরটা কি? কমেন্টে বলেন তো। অ্যাজ হচ্ছে পরেরটা কনজাংশন, তাহলে আগেরটা কি? পরের অ্যাজ কনজাংশন। আমার কোশ্চেন সেখানে ছিল না, আমার কোশ্চেন ছিল এই আগের অ্যাজটা কোন পার্টস অফ স্পেস। কারণ একটা বাক্যে তার কনজাংশন দুটো হইতেছে না, তাই না? আগের অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাজ ডট ডট অ্যাজ এর মধ্যে প্রথম অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, পরের অ্যাজ হচ্ছে কনজাংশন। ওকে, এটা একটা। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই লাস্টে যে বললেন ভার্ব উজ্জ আছে, সেটা কোন ভার্ব উজ্জ আছে, তাই না? এখন এটা কোন ভার্ব উজ্জ আছে সেটা হচ্ছে আমি আপনাকে বলে দিই ডাজ। কেন ডাজ উজ্জ আছে? দেখা লাগবে যে আগের অংশে কোন টেন্সে দেওয়া। আগের অংশ কি? ওয়াক্স, অর্থাৎ এটা আসে কি? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের অক্সিলারি ভার্ব কি? ডু অথবা ডাজ। এই পরবর্তীতে সেই ডাজটা বসে। ডাজ বসে কি জন্য? হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাঝে মধ্যে এরকম বিটলামি কোশ্চেন দেখা যায়। যেমন একটা কোশ্চেন আপনাকে আমি দেখাই, সম্ভবত পরবর্তী কোশ্চেনটা, এই যে কই গেল, এই যে 12 নম্বর কোশ্চেন, এটা সলভ করেন। যে শি স্যাং আ সং মোর এক্সিলেন্টলি দেন আই। এই বাক্যটা কমপ্লেক্স, তাতে সন্দেহ নাই। আপনাকে দেখা লাগবে আগের টেন্সটা কি। এই আয়ের পরে একটা ভার্ব তো উজ্জ রাখে, তাই না? কিন্তু কথা হচ্ছে যদি কখনো প্রশ্ন এরকম চলে আসে যে পরবর্তী অংশটা ভার্ব আপনাকে বসাইতে হবে, তাহলে কোনটা বসাবেন? তখন দেখা লাগবে হচ্ছে আগে কোন টেন্স আছে, আগে কোন টেন্স আছে। তাহলে টেন্স দেখা যায় কি দেখে? ভার্ব দেখে। তাহলে আছে কি? স্যাং। অ্যান্সার এখন আপনারা বলেন, স্যাং কি প্রেজেন্ট নাকি পাস্ট? তাহলে উত্তর কি? এখানে ছিল হচ্ছে কি ছিল? ওয়াক্স। এই জন্য আমরা টেন্স অনুযায়ী ডাজ বসেছি। তাহলে এটার অ্যান্সার কি দিব? এখানে কি আছে? শি স্যাং। তাহলে স্যাংটা কি? স্যাংটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি কি? কি লিখি ভাই? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিটের অক্সিলারি ভার্ব কে কি বলেন তো? কিছু মানুষ আবেগের তাড়নায় ওয়াজ ওয়ার বলেন। ভাই ওয়াজ ওয়ার কিন্তু পাস্ট ইনডেফিনিটের অক্সিলারি ভার্ব না, ওটা পাস্ট কন্টিনিউয়াসের। তাহলে পাস্ট ইনডেফিনিটের অক্সিলারি ভার্ব কি? ডিড। এই জন্য আয়ের সাথে বসবে হচ্ছে ডিড। সি নয়, বি নয়, এ নয়। তাহলে উত্তর কোনটা? এই যে অনেকে ওয়াজ বলছেন, আপেল সরকার আকাশ ওয়াজ বলে ফেলাইছেন, অর্জুন দাদা আমাদের ওয়াজ বলে ফেলাইছেন। কথা হচ্ছে না, দেখা লাগবে হচ্ছে আগে কোন টেন্স আছে। এই খুঁটিনাটি জিনিসগুলো আপনারা পড়তে চান না,
আমাদের একটা ব্যারাম আছে, পড়তে চান না, যে খালি কোশ্চেন মানে কি বলা যায়, ওই যে কি বলে খতম তারাবি যখন দেয় না, তখন হচ্ছে টানা যেমন পইরা যায়, আপনাদের সেই অবস্থা হয়েছে। মানে টানা কোশ্চেন সলভ করেন কিন্তু ব্যাখ্যাটা তো পড়েন রে ভাই। এরকম কোশ্চেন আসলে কি করবেন? কনফিউজ হয়ে পরীক্ষা হলে চায়া থাকবেন আমার দিকে? না, দেখা লাগবে আগেরটা কোন টেন্স। তাহলে আমরা একটু ব্যাক করে নেই। তাহলে 12 নম্বরটা ক্লিয়ার। 7 নম্বর কোশ্চেন আমাদের আসার কথা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বলেন তো অ্যান্সার। কমপ্লেক্স মানে দেখা লাগবে হচ্ছে আমার কোন কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বাকিগুলো আগে বাদ দিয়ে দেন, যেটা কম্পাউন্ড আর সিম্পল আগে বাদ দেন। দেখেন আমরা শুধুমাত্র কোশ্চেন উত্তর দেখবো না, আমাদের টার্গেট থাকবে কি উত্তর অন্যগুলো কেন হয় নাই সেইটা আমাদের লাগবে, অন্যগুলো কেন হয় না। দেখেন এই তিনটা বাক্যে লেট দেম ডু দিস অর দে উইল ক্রিয়েট মেইহেম। তাহলে এখানে কি দেখতেছেন, অর হচ্ছে কম্পাউন্ডে থাকে, তাহলে এ বাদ। ইফ হি, এই ইফটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে। মুভ অর, আবার এখানে কি দিছি অর, অর্থাৎ এটাও না এইটাও না। তাহলে উত্তর কোনটা? 7-এর বি। বুঝে সলভ করেন, বুঝে সলভ করেন, আবেগের তাড়নায় কোনো অ্যান্সার দিবেন না। 7 আশা করি নতুন কোনো কিছু বোঝানোর নাই। একটু 8 নম্বরে আসেন, মানে 8 ডু অর ডাই। একটু আগে দেখলাম ডু অর ডাই এক্সাম্পলটা কি, সেটা সলভ করাবো না, থাকবো না বেশিক্ষণ, কারণ আপনাদের সময়ের দাম আছে। কমেন্ট করে চিল্লায়, আপনাদের কমেন্ট নেওয়ার আমার দরকার নেই। তাহলে ডু অর ডাই আমরা সবাই জানি অর আছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে এই বাক্যের মধ্যে ক্লজ কোথায়? তাহলে দুইটা ভাই, যে ডু একটা ভার্ব, ডাই আর একটা ভার্ব। তাহলে এটা একটা ভার্ব 1, এটা ভার্ব 2। তাহলে ভার্ব কয়টা? দুইটা ভার্ব মানে দুইটা ক্লজ যুক্ত আছে কি দ্বারা? একটা কনজাংশন দ্বারা। সেই কনজাংশনটা কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বাক্যটা কি হবে? বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কাহিনী শেষ। সিম্পল নয়, কমপ্লেক্স নয়, অ্যাসার্টিভ নয়। তাহলে উত্তর 8-এর 1, থাকার কোনো প্রশ্ন নাই। নেক্সটে আসেন, এই যে আসেন, এটা একটু বোঝার জিনিস আছে যে উই আর স্টাডিং উইথ আ ভিউ টু আর্নিং মানি। আমরা পড়াশোনা করতেছি কিসের জন্য? অনেকে চাপা মাইরা বলেন ভাই জ্ঞানার্জনের জন্য পড়িতেছি। এই চাপাবাজি বাদ দেন, দিনের পথে আসেন। আমরা জ্ঞানার্জনের জন্য পড়ি না, আমরা পড়ি হচ্ছে দিন শেষে একটা ভালো বেতনের চাকরির জন্য। তাহলে বেতন মানে কি? টাকা। এই তো হিসাব। এইটা বলেন যে উই আর স্টাডিং উইথ আ ভিউ টু আর্নিং মানি, এটা কি ধরনের সেন্টেন্স? 9 নম্বর এটা একটু বলা লাগবে। অনেকে এই জায়গায় ভুল করবেন একটা জিনিস। দেখেন আপনাদেরকে যতগুলো কনজাংশন আমি লিখে দিয়েছিলাম, মনে রাখবেন ওই কনজাংশনের বাহিরে পৃথিবীতে আর কোনো কনজাংশন অবশিষ্ট নাই। এক কথা মনে রাখবেন, যেগুলো কনজাংশন লিখে দিছি ওই কনজাংশনের বাইরে পৃথিবীতে আর কিছুই নাই। এখন আসেন এই বাক্যে। এই বাক্যে ভার্ব হচ্ছে উই আর স্টাডিং, মানে একটা ক্লজ এইটা। এখন অনেকে প্যাচ খায়া যান উইথ আ ভিউ টু, টু এর পর তো আইএনজি সাধারণত হয় না, কিন্তু কিছু কিছু টু এর পর কিন্তু আইএনজি হয়। যেমন উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, আর টু আছে অনেকগুলা। এই বাক্যে ভার্ব কিন্তু একটাই, উই আর স্টাডিং, মানে ক্লজ একটাই, এক্সট্রা কোনো ক্লজ কিন্তু নাই। এই উইথ আ ভিউ টু হচ্ছে আমার প্রেপোজিশনাল ফ্রেজ। কোন ফ্রেজ? প্রেপোজিশনাল ফ্রেজ। এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ আমি আপনাদেরকে আরেকদিন চেনাবো না। আগে দেখেন বাক্যে কোনো কনজাংশন আছে কিনা। তাহলে বাক্যে কোনো কনজাংশন না থাকা মানে কি? সিম্পল। কমপ্লেক্স নয়, কম্পাউন্ড নয়, কন্ডিশনাল তারও নয়। তাহলে উত্তর হচ্ছে 9-এর 1। এই তো সুমাইয়া ইসলাম আপু বলছেন টাকার জন্য। এক্স্যাক্টলি, উই অল আর স্টাডিং অনলি ফর আর্নিং আ হাই স্যালারি। সোজা কথা ভাই, এই তো। 9 গেল, 10-এ আসেন। চুজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স খুঁজতে গেলে কি খোঁজা লাগবে? আপনাকে খুঁজতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোনটা বের করেন। হি ইজ আনফর্চুনেটলি ফেইল্ড ইন হিজ মিশন। এই বাক্যে কোনো কনজাংশন নাই, তাহলে এটা কি বাক্য? এটা হচ্ছে আমার সিম্পল বাক্য। নেক্সটে আসেন, ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেইল্ড ইন হিজ মিশন। তাহলে ইট ইজ আনফর্চুনেট একটা সাবজেক্ট ভার্ব, হি ফেইল্ড ইন হিজ মিশন আর একটা সাবজেক্ট ভার্ব, মানে দুটো ক্লজ যুক্ত আছে কি দ্বারা? দ্যাট দ্বারা। দ্যাট মিনস এটা উত্তরটা কি? এটা হচ্ছে আমার কমপ্লেক্স। 10-এর উত্তর 2। সি কেন নয়? ইট ইজ আনফর্চুনেট ফর হিম টু ফেইল ইন হিজ মিশন। এই বাক্যে ভার্ব একটা ইজ। ফর হিমটা কি?
ফর হচ্ছে এখানে প্রিপোজিশন, এই জন্য হিম বসছে। আর 2 + v1 তো একটা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। দ্যাট মিনস উত্তর কোনটা? সি নাম্বার হচ্ছে না, সি নাম্বার হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। নেক্সটে আসেন, হি ইজ আনফর্চুনেটলি ফেইলড ইন হিজ মিশন। একই অবস্থা, এই বাক্যটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। তাহলে উত্তর কোনটা ভাই? উত্তর হচ্ছে বি নাম্বার, 10-এর 2। দেখেন আমরা এক কনসেপ্ট বলছি, আগে কেন পড়াইছি এটা বুঝছেন? যে আগে কেন পড়াইছি, আপনাদেরকে না পড়ায় যদি কোশ্চেন সলভে যাইতাম তখন হচ্ছে কোনটা কোন কনজাংশন প্যাচ লেগে ফেলাইতেন। যারা ক্লাস শুরু থেকে করেন নাই ক্লাসটা দেখেন ভাই, আপনারা এর আগে ক্লজ এভাবে পড়েন নাই আমি নিশ্চিত। যদি তাও পড়ে থাকেন তাহলে আমাদের বললেন যে ভাই হ্যাঁ আগে পড়ছি এভাবে। 11 নম্বরে আসেন, হি ইজ টলার দেন আই। এই বাক্যটা তখন দেখাতে চাইছিলাম, ঠিক আছে? 12 নম্বর তো আগেই করছি। হি ইজ টলার দেন আই, এই বাক্যটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি কন্ডিশনাল? কন্ডিশনাল হবে না, আগে বলে দিলাম। তাহলে এখন আসেন 11-র অ্যান্সার কোনটা? এগারো অ্যান্সার কোনটা বলেন? ওকে, দেখেন হি ইজ টলার দেন আই, এই বাক্যে একটা কনজাংশন আছে, সেটা কি? দেন। দেনটা কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। অনেকে প্রশ্ন উঠতে পারে যে ভাই ভার্ব তো একটা, আরেকটা কই? ওই যে একটু আগে বললাম যে হচ্ছে লাস্টে কিছু একটা উজ্জ থাকে, সেই উজ্জটা কি? আগে যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী এখানে লাস্টে কিন্তু একটা এম উজ্জ আছে, এই এম এর জন্যই আইটা বসে, ঠিক আছে? তাহলে হি ইজ টলার দেন আই এম, অর্থাৎ এই বাক্যটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে সেটা অবশ্যই সিম্পল হবে না, অবশ্যই কম্পাউন্ড হবে না। উত্তর কোনটা? বি নাম্বার, 11-র 2, কমপ্লেক্স। এই 11C কে রে? তানহা ইসলাম কেন ভাই? 11C কেন? কোন দুঃখে, কোন ফতোয়ায় পাইছেন ভাই 11C? 12 নম্বর আমরা আগেই করছি, এটাই যে দেখলাম শি স্যাং আ সং মোর এক্সেলেন্টলি দেন আই, বাক্যটা কমপ্লেক্স। আর আয়ের পর একটা ভার্ব উজ্জ আছে, সেটা কি অনুযায়ী? এই টেন্স অনুযায়ী। টেন্সটা হচ্ছে স্যাং, মানে পাস্টে আছে, দ্যাট মিনস উত্তর হচ্ছে ডিড। এটাতে থামবো না। 13-তে আসেন, দ্য ম্যান ওয়ার্কিং ইন দিস কোম্পানি ওন আ লটারি। দিস ইজ এ অথবা এন, বলেন অ্যান্সার। সিম্পল অ্যান্সার, এটাতে বলে ফেলেন। ওকে, আসেন, এই বাক্যে কোনো কনজাংশন নাই, সোজা কথা, এই বাক্যে কোনো কনজাংশন দেখা যায় না। তাহলে এক কথায় আসেন, তাহলে যে বাক্যে কোনো কনজাংশন থাকিবে না সেই বাক্যটা হইবে কি? সে বাক্যটা হইবে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স নয়, কম্পাউন্ড নয়, কন্ডিশনাল আরও নয়। তাহলে উত্তর হচ্ছে সিম্পল। প্রশ্ন উঠতে পারে যে ভাই এখানে ওয়ার্কিংটা কি? দেখেন তো, ওয়ার্কিং কি কোনো ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে? আপনাদের ভার্ব নিয়ে সমস্যা আছে, আমি ভার্বের একটা ক্লাস নিব পরে, ওকে? এই ওয়ার্কিংটা মূলত দ্য ম্যানকে মডিফাই করে, এই ওয়ার্কিংটা হচ্ছে পার্টিসিপল হিসেবে কাজ করে। একটা কথা মনে রাখবেন, নাউন বা প্রোনাউনের পর যদি কখনো আইএনজি দেখেন, মানে বিভার্ব ছাড়া আইএনজি, জাস্ট আইএনজি, নাউন বা প্রোনাউনের ঠিক পরে যদি ডিরেক্ট আইএনজি দেখেন কিংবা V3 দেখেন, চোখ বন্ধ করে পার্টিসিপল দাগাবেন, মানে অ্যাডজেক্টিভ দাগাবেন, সোজা হিসাব। তাহলে এই বাক্যটা কি হবে? এই বাক্যটা সিম্পল। ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে ওন, এটা হচ্ছে V2, তাহলে এটা হচ্ছে আমার মেইন ভার্ব। ওয়ার্কিং কিন্তু মেইন ভার্ব নয়, সো আবেগের কারণে অ্যান্সার দিয়েন না। ওকে, 13 ক্লিয়ার। 14 আসেন, 14-তে 14 নম্বর কোশ্চেন দেখেন, হি সেইড দ্যাট অ্যান্ড লেফট দ্য প্লেস সাডেনলি। একটু ট্রিক্স রাখছে একটা ব্যাপারে, বলেন অ্যান্সার কোনটা? হি সেইড দ্যাট অ্যান্ড লেফট দ্য প্লেস সাডেনলি, এটা কোন সেন্টেন্স? ইচ্ছা করে একটা ট্রিক্স রাখছি,
ট্রিক্সটা পরে বলতেছে, আগে বলেন অ্যান্সার কোনটা। বলেন, এটা একটু আমাদেরকে প্যারা দিব আপনাকে, অ্যান্সারটা বলেন তাহলে সুবিধা হয়। এখানে অনেকে একটা ভুল করতেছেন, সেই ভুলটা হচ্ছে অনেকে মনে হয় আবেগের কারণে দ্যাট দেখতেছেন। ভাই এই দ্যাট কিন্তু কনজাংশন নয়, এই দ্যাট কিন্তু কনজাংশন নয়। কেন নয়? সে বলল, কি বলল, হি সেইড দ্যাট, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, মানে এটা হচ্ছে একটা ক্লজ, প্রিন্সিপাল সাবঅর্ডিনেট পরে যাব। এই অ্যান্ডটা কি? অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। কেন কনজাংশন? কারণ এই যে লেফট আর একটা ভার্ব, এই ভার্বের সামনে একটা হি উজ্জ আছে, কারণ সাবজেক্ট সেম হলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে উজ্জ রাখা যায়, অন্যান্য সেন্টেন্স কিন্তু না। তাহলে হি সেইড দ্যাট, সে এটা সেটা বলল, অ্যান্ড হি লেফট দ্য প্লেস সাডেনলি। তাহলে এই বাক্যে আছে কোনটা? অ্যান্ড। অ্যান্ডটা কোন কনজাংশন? ফ্যান বয়েজের মধ্যে পড়ে, তাহলে ফ্যান বয়েজ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সেটা অবশ্যই কমপ্লেক্স নয়, সিম্পল নয়, ইম্পারেটিভ তো আরও নয়। তাহলে উত্তর কোনটা? এ নাম্বারটা, 14(1). কথা ক্লিয়ার? নেক্সটে আসেন। বিকজ অফ হিজ ইলনেস হি লেফট বিফোর হিজ কামিং। এটাও অ্যান্সার আমি, এটা কিন্তু আমার বানানো কোশ্চেন। এই আপনারা হচ্ছে লাস্টের যে 5-7টা কোশ্চেন দেখলেন এটা আমার নিজের বানানো, মানে এই কোশ্চেনগুলা। একটু বলেন তো, বিকজ অফ হিজ ইলনেস হি লেফট বিফোর হিজ কামিং। এখানে অনেকগুলো প্যাচ লাগাবে আপনাদের, প্যাচগুলো বলে দিই। বিকজে প্যাচ লাগাইতে পারে, বিফোর প্যাচ লাগাইতে পারে, ঠিক আছে? একটু বলেন এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি ইম্পারেটিভ? ইম্পারেটিভ হবে না এটা নিশ্চিত থাকেন, ইম্পারেটিভ বাদ দেন, বাকি তিনটা নিয়ে অ্যান্সার করেন। তানহা ইসলাম বলছেন হচ্ছে 15(3), বাকিরা একটু বলেন। লাস্ট কোশ্চেন এটাই, এই জন্য আপনাদের সবার একটু কমেন্ট নেওয়া যাক লাস্টে এসে। সুজন দেবনাথ সি বলছেন, রুম্পা খাতুন বলছেন বি, আর কোনো? রেজাউল করিম বি বলছেন, বলতে থাকেন। অর্জুন দাদা বলছেন হচ্ছে 15(1). ফোনে ভিডিও দেরিতে আসতেছে কেন? এটা নেটের সমস্যার কারণে হইতে পারে, আমার এখানে মাঝে মধ্যে কমেন্ট দেরিতে আসে। আচ্ছা আসেন, প্যাচটা লাগছে হচ্ছে দেখেন, বিকজ নাই কিন্তু আছে কি? বিকজ অফ। বিকজ অফ হিজ ইলনেস, এই বাক্যের মধ্যে যদি আপনি চিন্তা করেন, এই বাক্যের মধ্যে ভার্ব একটাই, লেফট। এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা ভাই? এই যে লেফট, এটা হচ্ছে একমাত্র ভার্ব। তাহলে বিফোর হিজ কামিংটা কি? দেখেন, বিকজ অফের পরে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে? কোনো সাবজেক্ট ভার্ব কিন্তু নাই, অর্থাৎ বিকজ এখানে কোনো কনজাংশন নাই, বিকজ অফটা হচ্ছে প্রেপোজিশন। বিফোর হিজ কামিং, তাহলে বিফোরটা কি? বিফোরটা হচ্ছে হিজ কামিং। এখন কথা হচ্ছে দেখেন তো, প্রেপোজিশনের পরে যে আইএনজিটা থাকে সেই আইএনজিটা হয় কি? নাউন অথবা জেরান্ড, আর হিজ হচ্ছে আমার একটা পসেসিভ অ্যাজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই কে করে? অ্যাজেক্টিভ করে। তাহলে এই বাক্যে হচ্ছে ভার্ব কোনটা? একটা। এখানে বিফোর কিন্তু প্রেপোজিশন নয়, এখানে বিফোর হচ্ছে আমার, সরি বিফোর কিন্তু কনজাংশন নাই, এখানে বিফোর হচ্ছে আমার প্রেপোজিশন। ওকে, তাহলে এই বাক্যে কোনো কনজাংশন নাই, দ্যাট মিন্স উত্তরটা হচ্ছে আমার সিম্পল। কম্পাউন্ড হবে না, কমপ্লেক্স হবে না, ইম্পারেটিভ আরও হবে না। বুঝছেন কেন ট্রিক্সে সাজাইছিলাম? অনেকে যারা অ্যান্সার পারছেন আপনাদেরকে ধন্যবাদ, যারা পারেন নাই সম্ভবত একটু বোঝার এদিক ওদিক হলে হতে পারে, আপনারা ক্লাসটা শুরু থেকে একবার রিভাইজ দিবেন। আর যারা নোট করেন নাই একটু নোট করে আপনারা আমাদের পেজের ইনবক্সে দিতে পারেন। আমরা ট্রাই করব হচ্ছে আমাদের পেজের পক্ষ থেকে আপনাদের নোটটা পাবলিশ করতে, একদম কার্টেসি সহ, মানে যারা নোট দিবেন তাদের নাম সহ উল্লেখ করে দিব। ভাইরাল হওয়া যাবে হয়তো আপনাদের ক্ষেত্রে, কিন্তু নোটটা করলে হবে কি জানেন? নোটটা যখন আপনি আরেকজন মানুষকে দেখাবেন তখন আপনি ভুল ত্রুটি বুঝতে পারবেন। আপনারা যারা ক্লাস করছেন ট্রাই করবেন হচ্ছে নোটটা রেখে আপনাদের পেজের ইনবক্সে দিতে পারেন। আমরা হচ্ছে আপনাদের কার্ডেসি সহ, নাম উল্লেখ সহ, মানে হচ্ছে আপনাদেরকে
পোস্ট দিয়ে দেব, কোনো গিফট পাবেন না, এই যে শিখতেছেন এটাই আপনাদের জন্য গিফট। ঠিক আছে, তাহলে ভাইয়া আপনাদের আজকের মধ্যে এখানে আপনাদেরকে ভালো থাকবেন, দ্য এন্ড। ঠিক আছে, খুব ভালো করে পড়েন যাতে একটা খুব সুন্দর খুব ভালো একটা মানের বেতনের চাকরি পাওয়া যায়, কারণ ওই জন্যই পড়তেছি আমরা। তো ট্রাই করেন, সর্বস্ব দিয়ে ট্রাই করেন। ঠিক আছে, সব কিছু দিয়ে একদম হার্ড অ্যান্সার ট্রাই করেন। ট্রাই যখন করবেন তখন কমতি করবেন কেন, ধুমায়া পড়বেন। সোজা কথা, একটা রুটিন করে নেবেন পার ডে যাতে 8-10 ঘন্টা পড়া যায়। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আপনাদেরকে আসসালামু আলাইকুম।